গ্রামের ওপর নেমে এসেছে অভিশাপ, জঙ্গলের অভিশাপ। যদি মুক্তি চাস তবে মূল্য দিতে হবে। চাই বলি, চাই এক সন্তান সম্ভবা মা ছাগির বলি। তাকে নিয়ে আয়, তবেই তোদের মুক্তি মিলবে। তার কথা শেষ হতেই গ্রামের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। মানুষের বুক কেঁপে উঠল আতঙ্কে। আরশিনগড় স্বপ্নের মতো একখণ্ড গ্রাম। চারদিক ঘিরে রয়েছে ঘন নীরব বন, যেন সবুজের বুকের ওপর ঘুমিয়ে আছে ছোট্ট এক পৃথিবী। পাখির চোখে তাকালে মনে হয় অগাধ সবুজের সমুদ্রে হারিয়ে যাওয়া এক টুকরো শান্তি। গ্রামের পাশ ঘেঁষে বয়ে গেছে একটি সরু পাহাড়ি নদী, নাম তার মুহুরী। নদীর ওপারটিতে যে বন, সেখানে গ্রামবাসীদের পা পড়ে না কখনো। লোকমুখে শোনা যায় ও বন নাকি অশুভ রহস্যে মোড়া। তবু প্রায়ই সন্ধ্যার ছায়া ঘনালে দেখা যায় এক অচেনা মানুষ, তান্ত্রিকের মতো অদ্ভুত অবয়ব, নদীর ওপারের জঙ্গল থেকে বেরিয়ে আসে। দূর থেকে সে আরশিনগড়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠোঁটের ফাঁক দিয়ে মন্ত্রের মতো অস্পষ্ট কিছু বিড়বিড় করে পড়ে। কিছুক্ষণ পর কোনো শব্দ না করেই সে আবার অন্ধকার বনের ভেতর মিলিয়ে যায়। আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত কেউ দেখেনি তাকে নদী পার হয়ে গ্রামে ঢুকতে, যেন নদী তার আরশিনগড়ে আসার শেষ সীমানা। এই গ্রামটিতে আছে মাত্র একটি বাজার, কিন্তু সেই একটিই যেন আরশিনগড়ের হৃৎস্পন্দন। ভোরের আলো ফোটার আগেই বাজার জেগে ওঠে জীবনের কোলাহলে। রতন গ্রামের একমাত্র ফল বিক্রেতা। টাটকা আর সুস্বাদু ফলের জন্য রতনের সুনাম ছড়িয়ে আছে দূর দূরান্তে। পাশেই মাছের বাজার। নদীর গর্ভ থেকে ভোরে ধরা মাছ তখনও যেন জলের গন্ধ বয়ে আনে। মুহুরী নদীতে ধরা সেই রূপালী মাছগুলো চোখের পলকেই বিক্রি হয়ে যায়। মুসলিম আর অন্য মাছ বিক্রেতারা খুবই সাধারণ জীবনযাপন করে। মাছ বিক্রি শেষ হলেই বাজার সদাই নিয়ে তারা ফিরে যায় নিজেদের ছোট্ট সংসারে। বাজার ঘিরে রয়েছে হোসেন কাকার মুদির দোকান, হারিসের কাপড়ের দোকান, আরও দু একটি ছোট দোকান, সব মিলিয়ে যেন এক চেনা আপন জগৎ। চারদিকে তাকালে দেখা যায় সবার মুখে তৃপ্তির হাসি, চোখে আন্তরিকতার ঝিলিক। গ্রামটি আকারে ছোট হলেও এখানকার মানুষের মন আকাশের মতোই বিশাল। হঠাৎ একদিন আরশিনগড়ের শান্ত সকাল ছিঁড়ে চুরমার করে ভেসে এলো হোসেন কাকার বাড়ি থেকে কান্না আর চিৎকারের শব্দ। সেই আহাজারি শুনে রতন আর মুসলিম দৌড়ে ছুটে যায় সেখানে। ঘরে ঢুকেই তারা যা দেখল তাতে বুক কেঁপে উঠল। হোসেন কাকার ছেলে মৃত্যুশয্যায় শুয়ে আছে। তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে খসখসে পচা দাগের মতো অদ্ভুত ক্ষত। হাতে পায়ে উঠেছে ফোঁসকা, আর জ্বরে তার শরীর যেন আগুনে পুড়ছে। ঘরে বাতাস ভারী হয়ে উঠেছে অসহায়তায়। ইতিমধ্যেই চিকিৎসার জন্য খবর পাঠানো হয়েছে বানুর মাকে। বানুর মা আয়ুর্বেদিক চিকিৎসায় পারদর্শী। আরশিনগড়ের মানুষ তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। তার চিকিৎসায় গ্রামের কত রোগ বালাই যে সেরে গেছে তার হিসেব নেই। তিনি ছুটে এসে হোসেন কাকার ছেলেকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সবই করতে চাইলেন। কিন্তু আজ যেন ভাগ্য তার হাত বেঁধে রেখেছিল। চিকিৎসা শেষ হওয়ার আগেই ছেলেটির নিঃশ্বাস থেমে গেল। মুহূর্তে হোসেন কাকার ঘর ভরে উঠল বুক ফাটা কান্নায়। ঠিক সেই সময়ে বানুর মা বলে ছুটে এলো হারিস। কাঁপা গলায় সে চিৎকার করে বলল, আমার মাকে বাঁচাও, তাড়াতাড়ি আসো। বানুর মা দৌড়ে গিয়ে যা দেখলেন তাতে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হারিসের মায়ের শরীরেও ঠিক একই লক্ষণ। সারা গায়ে খসখসে ক্ষত, হাতে পায়ে ফোঁসকা, ভয়ঙ্কর জ্বরে অচেতন প্রায়। বানুর মা চিকিৎসা শুরু করতেই চারদিক থেকে আরও কান্নার শব্দ ভেসে আসতে লাগল। কেউ বিলাপ করছে, এ কি সর্বনাশ হলো আমার। কেউ চিৎকার করে বানুর মাকে ডাকছে, আবার কেউ দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটছে, যেন কি করবে বা কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছে না। চোখের পলকে রোগটি মহামারীর মতো ছড়িয়ে পড়ল গোটা আরশিনগড় জুড়ে। ঘরে ঘরে দেখা দিল সেই একই অভিশপ্ত লক্ষণ। শরীর জুড়ে ক্ষত, হাতে পায়ে ফোঁসকা, অসহ্য জ্বর। একের পর এক পরিবারে নেমে এলো শোকের ছায়া। স্বজনহারার কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। বৃদ্ধরা চিৎকার করে কাঁদতে লাগল। পুরো গ্রাম যেন এক অদৃশ্য অভিশাপের কবলে পড়ে গেল। মানুষের মুখে একটাই প্রশ্ন, এই কেমন সর্বনাশ নামল আরশিনগড়ের ওপর? ঠিক তখনই দেখা গেল সেই অদ্ভুত মানুষটিকে।
নদীর ওপারে দাঁড়িয়ে সে নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করছে। চারদিকে কান্না আর আর্তনাদের ঢেউ উঠলেও তার মুখে নেই কোনো প্রতিক্রিয়া, চোখে নেই বিস্ময় বা ভয়। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে একটি ভেলায় উঠে পড়ল। মুহুরী নদীর জল চিরে ভেলাটি এগোতে লাগল গ্রামের দিকে। তার উদ্দেশ্য স্পষ্ট নয়, বরং সন্দেহে ভরা, যেন গ্রামে এসে সে কোনো অজানা কাজ সম্পন্ন করবে। বাতাসে ছড়িয়ে পড়ল অশুভ এক পূর্বাভাস, আরশিনগড়ের নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠল। এদিকে বানর মাকে দেখা গেল ব্যস্ত পায়ে শহরে যাওয়ার প্রস্তুতি নিতে। শহরের বড় ডাক্তারদের আনতে হবে। তার চোখে আজ আর আগের সেই আত্মবিশ্বাস নেই, তার বদলে জমেছে গভীর দুশ্চিন্তা আর অজানা আশঙ্কা। গ্রাম জুড়ে যখন মহামারীর ছায়া নেমে এসেছে, ঘরে ঘরে অসুখ আর শোকের হাহাকার ছড়িয়ে পড়েছে, তখনও রতন ও মুসলিমের পরিবারসহ হাতে গোনা কয়েকটি ঘর অলৌকিকভাবে সুস্থ রয়ে গেল। কিছুক্ষণ পর গ্রামবাসীরা দেখতে পেল সেই তান্ত্রিক স্বভাবের লোকটি গ্রামের এক কোণে মাদুর পেতে বসেছে। তার সামনে সাজানো রয়েছে অদ্ভুত কিছু উপাদান, শুকনো পাতা, কালচে পাথর আর রহস্যময় চিহ্ন আঁকা পুটলি। মাথা নিচু করে সে মন্ত্রের মতো অস্পষ্ট শব্দে বিড়বিড় করে কিছু পড়তে লাগল। তার চোখে তখন অদ্ভুত এক দীপ্তি। ভারী গলায় সে বলতে লাগল, গ্রামের ওপর নেমে এসেছে অভিশাপ, জঙ্গলের অভিশাপ। এই বলে সে জঙ্গলের দিকে আঙুল তুলে ইঙ্গিত করল, যেন অদৃশ্য কোনো শক্তিকে সবার চোখের সামনে হাজির করতে চাইছে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই বিস্ফোরিত চোখে তার কথা শুনতে লাগল। কারও মুখ দিয়ে শব্দ বেরোল না। কিছুক্ষণ নীরবতা ভেঙে লোকটি আবার বলল, এবার তার কণ্ঠ আরও ভয়ঙ্কর, যদি মুক্তি চাস তবে মূল্য দিতে হবে। চাই বলি, চাই এক সন্তান সম্ভবা মা ছাগির বলি। তাকে নিয়ে আয়, তবেই তোদের মুক্তি মিলবে। তার কথা শেষ হতেই গ্রামের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। মানুষের বুক কেঁপে উঠল আতঙ্কে। লোকজন তখন দিশেহারা। মুক্তির আশায় তারা ছড়িয়ে পড়ল চারদিকে মা ছাগির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়াও গেল একটিকে। ভয়ে কাঁপতে থাকা ছাগিটিকে ধরে এনে সবাই মিলে সেই তান্ত্রিক লোকটির সামনে হাজির করল। লোকটি চোখ বুজে গম্ভীরভাবে তন্ত্রমন্ত্র পড়তে লাগল। তার কণ্ঠে যেন অজানা শক্তির আহ্বান। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো বলি দেওয়ার প্রস্তুতি নিতে। চারপাশে তখন নিস্তব্ধতা, কেউ কিছু বলল না। বিস্মিত চোখে সবাই শুধু তাকিয়ে রইল। সবার মনে তখন একটাই কামনা, মুক্তি। যে কোনো মূল্যে এই অসহ্য যন্ত্রণা, এই মৃত্যু ভয়ের হাত থেকে পরিত্রাণ। তান্ত্রিক একবার জঙ্গলের দিকে তাকালো, মনে হলো যেন অদৃশ্য কিছু তাকে অনুমতি দিল। তারপর সে রামদা তুলে ছাগিটির দিকে এগোতেই হঠাৎ ভিড় চিড়ে সামনে এসে দাঁড়ালো শহর থেকে আসা ডাক্তার। এ আপনারা কি করছেন? উচ্চস্বরে বলে উঠল সে। এই আধুনিক যুগেও এমন কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছেন? ডাক্তারকে আসতে দেখে ভিড়ের ভেতর রতনকে দেখা গেল ধীরে ধীরে সরে যেতে। তান্ত্রিক তখন চিৎকার করে উঠল, এটা জঙ্গলের অভিশাপ, মুক্তি চাইলে বলি দিতেই হবে। ডাক্তার শান্ত কিন্তু দৃঢ় স্বরে জবাব দিল, যদি অভিশাপই হয় তবে কিছু মানুষ এখনো সুস্থ আছে কিভাবে? এটা কোনো অভিশাপ নয়, মহামারীও নয়, এটা খাবারের বিষক্রিয়া। একটু থেমে সে আরও বলল, আপনাদের মধ্যেই কোনো এক অসাধু ব্যবসায়ীর কারণে এমনটা হয়েছে। আমরা বাজারের সব জিনিসের নমুনা নিয়ে পরীক্ষা করব। এই কথা শুনে হঠাৎ মুসলিমের মুখ ঘামতে শুরু করল। কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে গেল। বাতাসে তখন ঝুলে রইল এক ভয়ঙ্কর প্রশ্ন, সত্যি কি এই সর্বনাশের শিকড় লুকিয়ে আছে গ্রামের ভেতরেই? এক এক করে বাজারের সব খাবারের জিনিস পরীক্ষা করতে লাগল পুলিশ। রতনের ফলের দোকান, সবজির দোকান, হোসেন কাকার মুদির দোকান, সবখানি খুঁটিয়ে দেখা হলো, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিকতার চিহ্ন মিলল না। শেষমেশ তারা গেল মাছের বাজারে। একে একে সবাই তাদের মাছ দেখালো। মুসলিমও সেখানে উপস্থিত ছিল। ডাক্তার সেখানেও পরীক্ষা করে কিছুই পেল না। ধীরে ধীরে তার কপালে চিন্তার রেখা গভীর হতে লাগল। কোথায় তবে লুকিয়ে আছে এই সর্বনাশের উৎস? ঠিক সেই সময় দূর থেকে এক হৃদয় বিদারক চিৎকার ভেসে এলো। রতনের স্ত্রী কান্না করতে করতে দৌড়ে আসছে। তার গলা ভাঙা, চোখে আতঙ্ক। সে কাপা স্বরে জানালো তাদের একমাত্র সন্তান মৃত্যুশয্যায়।
সেই একই ভয়ঙ্কর রোগ তার শরীরেও ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই সবাই ছুটে গেল রতনের বাড়ির দিকে। ডাক্তার আর পুলিশও সঙ্গে গেল। ঘরে পৌঁছে যা দেখা গেল তা যেন সব শব্দ কেড়ে নিল। রতনের ছেলে উঠোনে পড়ে ছটফট করছে। তার পাশে পড়ে আছে একটি আধ খাওয়া আপেল। রতন আর্তনাদে ভেঙে পড়ে চিৎকার করতে লাগল, কেউ বাঁচাও, আমার ছেলেটাকে কেউ বাঁচাও। নিশ্চিত মৃত্যুর লক্ষণ দেখে ডাক্তার নীরবে মাথা নিচু করল। হঠাৎ তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা আপেলটির দিকে। কি এক অজানা তাড়নায় সে সেটি তুলে নিয়ে পরীক্ষা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর সত্য প্রকাশ পেল। আপেলের ভেতর বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। বিস্ময়ে সবাই তাকিয়ে রইল। আর কারো বুঝতে বাকি রইল না যে রতনকে সবাই সৎ ও নিরীহ ব্যবসায়ী বলে জানত, সেই রতনই ছিল এতগুলো নিরপরাধ প্রাণ ঝরে যাওয়ার মূল কারণ। ডাক্তার তখন ধীরে ধীরে গ্রামবাসীদের সবটা বুঝিয়ে বলল। ফলগুলো টাটকা আর চকচকে রাখার জন্য রতন এক ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করত। সম্প্রতি ওই রাসায়নিক পদার্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও রতন সেটি ফলমূলে মেশাতে থাকে, যার বিষক্রিয়াতেই এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। পুলিশ যখন বাজারের জিনিসপত্র পরীক্ষা করছিল তখন সে চুপি চুপি রাসায়নিক পদার্থ মেশানো ফল বাড়িতে নিয়ে আসে। দুর্ভাগ্যবশত সেই সুস্বাদু ফলই তার নিষ্পাপ ছেলের চোখে পড়ে। একটি কামড়েই সে বিষের শিকার হয়। কথাগুলো শেষ হতেই আরশিনগড় বুঝে গেল, সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ কোনো জঙ্গল থেকে আসে না, আসে মানুষের লোভ আর অসততা থেকে। আর সেই লোভই শেষ পর্যন্ত নিজের ঘরকেও রেহাই দেয় না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।